ভলান্টিয়ারের পুনরুত্থান। গঞ্জের বাজারে সার্কিল মানিজার সাহেবের বাংলায় একটা কল আছে না, যাতে করে মেম সাহেবেরা গান শোনায় তাকে। সেই কলে লাট সাহেব তার কাছে খবর পাঠিয়েছে যে বিলাতে ইংরেজ জার্মান লড়াই লেগেছে। সেখানকার হাটে ঢোড়াইরা কথাটা শুনেছিল। সেখানে আরও কানাঘুষা শুনেছিল যে লড়াইয়ে লঙ্কা তামাক খুব লাগে, দাম বাড়বে। নৌরঙ্গিলাল গোলাদার যাই বলুক, কাঁচা লঙ্কা আর বেচা নয়, গাছে পাকানোই ঠিক। এর কিছুদিন পরই ভলান্টিয়ার একদিন গাঁয়ে এসে হাজির। এতদিন শত চেষ্টা করেও খোঁজ পাওয়া যায়নি, কিন্তু এলো যখন, এক্কেবারে আশার মতো আশা। ফৌজের উর্দি পরে খটমট খটমট করে। গায়ের কুকুরগুলো ঘেউ ঘেউ করে আসে, ছোট ছেলেরা বেড়ার পাশে লুকোয়। বিলটার বুড়ি চাচি মাথার সনের নুড়োর ওপর ঘোমটা টেনে দেয়। ঢোড়াই পর্যন্ত ভাবে, বন্দেগি হুজুর বলবে না নমস্তে করবে। অনেক দূর দেশ থেকে আসছে ভলান্টিয়ার, তাজা নূতন খবর এনেছে বংরেজ জার্মান লড়াইয়ের খবর ফৌজের লোকে জানবে না তো আর কে জানবে? সবচেয়ে জবর খবর, কাংগ্রেস রাংরেজ সরকারের দেওয়া পাটনার গদিতে লাথি মেরে চলে এসেছে। তাহলে মাহাত্মাজির হুকুমত আর নেই মুলুকে? নেই বলেই তো ঢোড়াইজি এসেছি আপনাদের কাছে কাংগ্রেসের ফৌজে ভর্তি করাতে। ফৌজে? সকলে চেঁচামেচি আরম্ভ করে। বেলটার চাচি চিৎকার করে কেঁদে ওঠে। বুড়হা দাদু ভলান্টিয়ারের হাত চেপে ধরে। যেমন করে হোক দারোগাকে বলে, আমাদের ফৌজ থেকে নাম কাটিয়ে দাও ভলান্টিয়ার। উথুলি বাঁধা দিয়ে আমি তোমাকে খুশি করব। লড়াইয়ের খবর প্রথম দিন শুনে সবার মনে হয়েছিল বিলাতে লড়াই, তাতে বিষকান্দার কি? এ আবার কি বিপদ এসে উপস্থিত হলো? চায় না তারা লঙ্কাগুলোকে গাছে পাকিয়ে বিক্রি করতে। ভলান্টিয়ার তখন কাংগ্রেসের ফৌজে ভর্তির ফার্ম বের করে সকলকে বুঝোয় যে সে এতদিন ছিল রামগড়ে, সেখানে আসছে বছর মাহাত্মাজির প্রকাণ্ড জলসা হবে। সেইখানেই ভলান্টিয়ার ফৌজি টিরেনি নিতে গিয়েছিল। এখন সে জিরানিয়ার সকলকে ফৌজে ভর্তি করে নিজেই টিরেনি দেবে। তারই ফার্ম এগুলো। ফার্মের কথা উঠায় এতক্ষণে গনৌরী কাজের কথা পারবার সুযোগ পায়। লটপট কথা ছাড়ো ভলান্টিয়ার, আমাদের জমি ফিরে পাবার দরখাস্তের কি হলো? 1 বছর থেকে হয়রান করছো তুমি আমাদের। মাহাত্মাজির চেলা হলে কি হয়? ভলান্টিয়ার জানে যে কখন রাগে জ্বলে উঠতে হয়। নেমো খারামের দল কোথাকার? তারপর ঢোড়াইকে বলে, কোনো খাস্তা খাতায় ফেলে রেখে দিয়েছি, তার কি হিসাব আছে? তার উপর কাংগ্রেসের উজিররা ইস্তফা দিয়েছে। আর কি এখন সাহেব কলস্টর ওই সব দরখাস্ত পড়বে মনে করেছেন? এতদিন সেই সাহেবই ওই হরিজন মন্ত্রীর ছেলেটাকে সফরের সময় কোলে নিয়ে নাকের শিগনি মুছত। আরও কত কথা ভলান্টিয়ারজি বলে যায়, তার শিখিও ঢোড়াইরা বোঝে না, শোনবারও উৎসাহ নেই তাদের। বিলটার শুদ্ধ কথা বার হয় না মুখ দিয়ে।
কতদিন থেকে ভেবে রেখেছিল যে ভলান্টিয়ার এলে চেপে ধরবে তাকে। কপালটাই পোড়া কৈরিটোলার। রংরেজ জর্মন লড়াইয়ে গরম তাজা খবরের মধ্যে কৈরিটোলার এতগুলো লোকের হাসি কান্না আশা আকাঙ্ক্ষা কোনো খাস্তা খাতায় তলিয়ে যায়। যাবার সময় ভলান্টিয়ার দুঃখ করে যায়, শ্বশুররা যে যুদ্ধে হাসতে জানে না। কৈরিটোলার গিধরেরও দুঃখ কম হয়নি। সে সবে 1.5 বছর থেকে খদ্দর পড়া ধরেছিল। শান্তি আর নেই কিছুতে। সবচেয়ে চিন্তার কথা যে নাইট স্কুলের নাম করে সে একটা লণ্ঠন আর একটা টিন করে মাসে কেরোসিন তেল আরও কি কি যেন লালিবাবুর সাহায্যে পেয়ে আসছে। এতদিন ইন্সপেক্টর সাহেব লালিবাবুর ভয়ে কিছু করতে সাহস করেনি। এবার নিশ্চয়ই রিপোর্ট করে দেবে যে কৈরিটোলায় কোনো স্কুল খোলেনি গিধর মণ্ডল। সে বলে, পাবলিশের কথাটা একবারও ভাবল না কাংগ্রিস গদ্দি থেকে ইস্তফা দেওয়ার আগে? নে, 2 বছর খুব উড়িয়েছিস হালুয়া পুরি, এবার মজা চা খাবে সরকার। কিন্তু সরকার সবচেয়ে আগে মজা চা খালো কিনা গণউরিদের। ঢোড়াইয়ের মনটা খারাপ হয়ে যায়। মাহাত্মাজির লোকেরা তবু চেষ্টার ত্রুটি করেনি। সরকারের চাকর এই হাকিম দারোগা এরাই না বাবু সাহেবের দিকে গিয়ে সব পণ্ড করে দিল। দারোগা হাকিমদেরই বা দোষ দেওয়া যায় কি করে? যার নুন খায় তার গুণ গায়। আংরেজ বাদশাহ হলো দুনিয়ার রাজা, কত বড় লোক, তাই না সে চাকর রাখতে পারে কলস্টর দারোগাকে? কোথায় পাবে অত টাকা মাহাত্মাজি? ঢোড়াই সেবার দর্শন করতে গিয়ে 2 পয়সা দিয়েছিল মাহাত্মাজির পায়ে। 2 পয়সা সে, 2 পয়সা সাগিয়া, 2 পয়সা মোসম্মত, 6 পয়সা। এই সব পয়সার রোজগার থেকে কি কলস্টর দারোগা পোষা চলে? তার জন্য দরকার লোটের। হঠাৎ সাগিয়ার কথাটা মনে এলো কেন? ভালো আছে তো? অনেকদিন পর আজ বাড়িতে ফিরে ঢোড়াই সেই শিক্কার মালাটা বার করে দেখে যে তেল চিটচিটে সুতোগুলো দিয়ে এগুলো গাঁথা ছিল, সেগুলো ঝুরঝুর হয়ে গুঁড়ো হয়ে গিয়েছে। রূপোর শিক্কাগুলো কালো হয়ে উঠেছে কলঙ্ক পড়ে। ঢোড়ায় ছাই দিয়ে সেগুলোকে ঘষতে বসে। সাগিয়া যেন ভালো থাকে রামচরণজি। ভূম্যধিকারীর তপস্যায় বিঘ্ন। জিরানিয়া জেলার পশ্চিমে যত নদী নালা সবগুলোর নামই কোশি। রকচটা কোশিমাই পূর্বের বাঙাল মুলুক থেকে বাপের বাড়ির দিকে চলেছেন হোঁচট খেতে খেতে। চোখের জলের অজস্র নদী নালায় রেখে যাচ্ছেন তার নামের আর চলার পথের চিহ্ন। রাগটা পড়লে তিনি আবার ফিরবেন, একথা জিরানিয়া জেলার প্রত্যেক লোক জানে। তার বউকাটকি শাশুড়ি তার ফেরবার পথ বন্ধ করবার জন্যে জিরানিয়া জেলা জুড়ে শিমুল কুল বাবলা আর কেয়া গোলাপের কাঁটা জঙ্গল ভরে রেখেছিলেন। আস্তে আস্তে অনেক বছর ধরে সেই জঙ্গল পরিষ্কার করে এখনও সকলে কোশিমাইয়ের প্রতীক্ষায় ঢোলক ঘণ্টা ঝাঁঝর শিঙে নিয়ে বসে আছে। হোক পাগল, হোক বদমেজাজি, তবু মা না থাকলে আবার সে কি একটা সংসার? যতদিন মা না ফিরে আসে
ততদিন এই সব মরা নদীগুলোকে তারা সাবধানে আগলে বসে থাকবে। তারপর কোশিমায় ফিরে এলে আবার সমৃদ্ধির জোয়ার আসবে এই পথে। এখন তো কেবল বর্ষাকালে মাটির হাঁড়ি বোঝাই নৌকা যায়, তখন আবার 12 মাস পাক্কির মোটর ট্রাকগুলোর সঙ্গে পাল্লা দেবে হাজার মণি নৌকাগুলো। বীরতাহা গোলায় পাটের গাঁইট বাঁধবার পেঁচকলগুলোর আবার রেড়ি তেল পড়বে। মরা কুশিকে আর কুশির ধারের পড়তি জমিগুলোকে গাঁয়ের লোকে কি চোখে দেখে তা বাবু সাহেব জানেন, জানেন বলেই তার এত ভাবনা। জমিগুলোকে বহুকাল থেকে লোকে জানত রাজপাড় ভাঙ্গার পড়তি জমি বলে। নদীর ধারের জমির ওপর বাবু সাহেবের নজরটা বেশি। নদী আর নৌকোই তার পছন্দ, তার সঙ্গে কি আর রেলগাড়ির তুলনা হয়? কিসে আর কিসে। নদীর পথেই তিনি প্রথম এসেছিলেন, দূর দূরান্ত থেকে মাটির গন্ধ যাদের টানে, কুলের গাছ শিকড় শুদ্ধ উপড়ে ফেলবার যাদের তাকত আছে, শিমুল গাছ কেটে ডোঙা তৈরি করবার নিয়ম যার জানা, বাবলা গাছ দেখলেই যার লাঙলের কাঠের কথা মনে পড়ে, বুনো শুয়োরের সঙ্গে লাঠি নিয়ে ভিড়বার হিম্মত যে রাখে, সেই আসে নদীর পথে। আর রেলের গাড়ি টানে দুধ ঘি খাওয়া লোকদের, যারা কুল গাছ দেখলে পশম আর লার কথা ভাবে। শিমুল গাছ কাটায় মাটিহার দেশাইয়ের কারখানা ঠিকেদারির জন্য স্টেশনের কাছে বাবলা গাছ দেখলে দৌড়ে এক গোছা দাঁতন কেটে নিয়ে এসে তখনই বাক্সে পড়ে। এই রামে রাম দুয়ে দূর দল শেষ জীবনে জ্ঞান হলে বনেদি হবার জন্য কেনেন জমি। যে ইজ্জত প্রতিষ্ঠা চায় তাকে যে এই পথে আসতেই হবে। যতই কোয়েরি আর সাঁওতালগুলো জ্বালাতন করুক না কেন, জমি রাখার মধ্যে আছে একটা গভীর আত্মপ্রসাদ, অন্তহীন আকাঙ্ক্ষার তলেও আছে একটা গভীর পরিতৃপ্তির ভাব। কিন্তু নিশ্চিন্তি আর নেই। ঘুরে ফিরে নাকের ওপর মাছি বসলে ধ্যানী সন্ন্যাসীরাই বিরক্ত হয়ে ওঠেন। বাবু সাহেব তো কোন ছাড়। কোয়েরি সাঁওতালগুলোর সেই যে তরপানি আরম্ভ হয়েছে 8-10 বছর আগে থেকে, এ কি কোনোদিন থামবে না? নিত্যি নতুন ফ্যাসাদ বাঁধিয়েই রেখেছে। করবি আদি আদিতের কাজ? তার আবার দারোগা পুলিশের মতো মেজাজ। কুশির ধারের রাজপাড় ভাঙ্গার পড়তি জমিগুলোতে গত বছর থেকে কলাই কুর্থি ছিটোচ্ছিলেন বাবু সাহেব। ওটা ছিল গাঁয়ের লোকের গরু মোষ চড়াবার জায়গা। কলাই কুর্থির দামই বা কি ছিল? গোলাতে পোস্ত। গা শুদ্ধ লোকের মোষের গায়ের খাঁজ ঢেকেছে ওই কলাই কুর্থির গাছ খেয়ে। বাবু সাহেব একদিনও বারণ করেননি। সেই জন্যই রাজপাড় ভাঙ্গার পড়তি জমির ওপর কে কোথায় কলাই ছড়িয়েছে তা নিয়ে গাঁয়ের লোকে মাথা ঘামায়নি। বাবু সাহেবের অধিকারের পলি। এই বছর পড়বার পর বাবু সাহেব হালে বন্দোবস্ত নিয়েছিলেন ওই জমি রাজপাড় ভাঙ্গার কাছ থেকে। রাজপাড় ভাঙ্গার সত্ত্বে বোধ হয় কোনো গোলমাল ছিল, কিংবা বোধ হয় সার্কিল ম্যানেজার চেয়ারম্যান সাহেবের বাবাকে নারাজ করতে চাননি, তাই নাম মাত্র সেলামিতে ছেড়েছিলেন জমিগুলো। তারপরই লেগেছিল খটাখটি। সাঁওতালটুলির মোষ নদীর ধার থেকে ধরে গিধরের খোয়ারে দিয়েছিলেন বাবু সাহেব।
বরকামাঝি তখন জেল থেকে ফিরছে। তার ছেলে বলে, এবার আমাকে হয়ে আসতে দাও। বাবু সাহেবের হিসাবে একটু ভুল হয়েছিল। কোয়েটোলার লোকেরা সাঁওতালদের মোষ খোয়ারে দিলে মাথা ঘামাবে তিনি ভাবেননি। তাদের কসিমাইকে নিয়ে ব্যাপার। ভাই ভাই ঝগড়া বলে কি মায়ের বেইজ্জতির পুটুর পুটুর দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওগুলো হলো তাদের সারা গাঁয়ের নিকাশ জমি। সকলে গরু মোষ জল খেতে যায় ওই পথে। মেয়ে ছেলেরা যায় দরকার পড়লে নদীর ধারের আব্রুতে। 10 বিধ রকম আছে নদীর ধারে। জানোয়ার মারলে ফেলতে হবে, ছোট ছেলেটা মরলে পুঁততে হবে, ঘর নেববার মাটি আনতে হবে সেখান থেকে খুঁড়ে, তারই নাম নিকাশ। এই নিকাশ কেড়ে নেবার আবার জাত আছে নাকি? সঙ্গে সঙ্গে টোলার পঞ্চায়েত বসে যায় মাঠে মাঠে। দিনের বেলায় মাঠে মাঠে পঞ্চায়েতি বুড়া দাদু পর্যন্ত এর আগে জীবনে দেখেনি। এত বড় কথা, এ কি জবরদস্তি কাণ্ড বাবু সাহেবের? আর ওই গিধরটা হাত মিলিয়েছে বাবু সাহেবের সঙ্গে। সাজস না থাকলে সে খোয়ারে মোষ দিল কেন? মোড়ল তো মোড়ল, তার হয়েছে কি? সাজি মাটির মধ্যেও ময়লা থাকে। দে গিধরটার হক্কাপানি বন্ধ করে। জেলার জাতের বড় মাতব্বররা গিধরের হাতের লোক। গিধর গুরুজি বড় কানুন জানে। সেইটাই ভয়। শালা গরুখোর, গরু খেয়ে হাঁড়িটা ফেলবি কোন চুলোয় নিকাশ গেলে? কানি মুষর্ণিটা যে দিকেই তার কানা চোখটা ফিরিয়ে রাখে সেই দিকেই তার আব্রু। কাজেই মেয়েদের যে নিকাশ এর আব্রুর দরকার, তা কি আর গিধরটা বুঝবে? ভূমিকম্পের রিলিফের দয়ায় ওর মেঝে দেয়াল পাকা হয়েছে, আর ওর নদীর ধার থেকে মাটি কেটে আনবার দরকার হয় না তো। সব দিক ভেবে চিনতে ঠিক হয় যে গিধরের হুঁকো জল বন্ধ করবার কারণগুলির মধ্যে খোয়ারের ব্যাপারটার সঙ্গে কানি মুষর্ণির ব্যাপারটাও জুড়ে দেওয়া ভালো। তারপর মহাবীরজির জয় দিতে দিতে নিজেদের গরু মোষ নিয়ে সকলে পৌঁছয় সাঁওতাল টোলাতে। আরে ভয়ের কি আছে? রাজপুতদের লাঠি আজকাল ভাং ঘুটবার নিমের কাঠি হয়ে গিয়েছে। আর ভালার কাছে লাঠি। এখান থেকে ছুঁড়ে দেব এই ফন সাঁওতালটুলির আর কোয়ারিটোলার গরু মোষ ছেলে বুড়োর বিরাট মিছিল গিয়ে ঢোকে কুশির ধারের কলাই কুর্থির ক্ষেতগুলোতে। সবচেয়ে আগে ঢোড়ায় আর বরকামাঝির ছেলে। দুদলকে একসঙ্গে চটান না বাবু সাহেব। মুহূর্তের অসাবধানতায় চালে ভুল করে ফেলেছেন। বাবু সাহেব দোতলা থেকে দলটাকে যেতে দেখেছিলেন। কিছুক্ষণ পর বটেশ্বর সিং সিপাই দৌড়ে বাবু সাহেবকে খবর দিতে এসেছিল, কিন্তু সে অবাক হয়ে গিয়েছিল বাবু সাহেবের রকম সকম দেখে। মৌলিক বন্দুক রাখবার দোরাজটা তো খোলেনি না, উপরন্তু নড়ে চড়ে পর্যন্ত বসেন না। ভুল করে ফেলেছেন, স্বীকার করতে দ্বিধা করলে চলবে কেন? বরকামাঝির পরিবারের সরকারের খিচুড়ি খাওয়ার ভয়টা কেটে গিয়েছে। ভালো লক্ষণ না এটা। আরও বছর অপেক্ষা করা বোধ হয় উচিত ছিল। যাক, যা হবার হয়েছে। গুড় দিয়েই যদি মাছি মরে তবে বিষ দেওয়ার দরকার কি? বটেশ্বর সিং অনেকক্ষণ অপেক্ষা করে। কোনো জবাব না পেয়ে
চলে যায়। তাই আজ ভাববেন বলেই ভাবতে বসেছেন বাবু সাহেব। বাবু সাহেবের অক্ষয় তুনার লাভ। জিরানিয়ার টুরমনের ফার্মের কাজ চালানোর জন্য একটা কমিটি আছে। ডিস্ট্রিবোর্ডের চেয়ারম্যান সাহেব তার একজন মেম্বার থাকেন। লালিবাবু আগেরবার যখন বাড়িতে এসেছিলেন তখন বাবু সাহেব শুনেছিলেন যে টুরমনের কমিটি এবার দেহাতে আস্তে আস্তে কাজ বাড়াবে ঠিক করেছে, গায়ের লোকদের ভালোর জন্য। এই নিয়ে বাবু সাহেবের মাথায় একটা জিনিস খেলছে দিন কয়েক থেকে। লাডলিবাবুটা চেয়ারম্যান হবার পর থেকে বাড়ি আসা আস্তে আস্তে কমিয়ে দিয়েছেন। কাংগ্রেসি চেয়ারম্যান, খাটুনি বেশি। এ তো আর আগেকার ওকালতি করা রায়বাহাদুর চেয়ারম্যান নয়, তাই বোধ হয় সময় হয় না। কিছুদিন থেকে বাড়ির মেয়ে মহলে বাবু সাহেব কানাঘুষো শুনছিলেন যে লালিবাবু নিজে বাসা ভাড়া করবেন। মাস্টার সাহেবের আশ্রমে থাকবার ঠিক সুবিধে হচ্ছে না। কত লোকজন সাহেব শুভ পণ্ডিত ঠিকেদার আসে দেখা করতে চেয়ারম্যান সাহেবের সঙ্গে। মাস্টার সাহেবকে আজকাল আর কে পৌঁছে? আবার এক খরচে রাস্তা করছে। আজকালকার ছেলেরা পয়সা চেনে না, আর কেবল বাসা ভাড়া করলে কোনো চিন্তার কারণ ছিল না, ভালোই হবে। মাস্টার সাহেবের আশ্রমে গিয়ে উঠতে তার মন চায় না আর। কিন্তু শোনা যাচ্ছে যে লালিবাবু তার স্ত্রী পুত্র নিয়ে যেতে চান সদরে। বলেছেন যে নইলে তার ছেলেদের লেখাপড়া হবে না। প্রকাণ্ড জিলা স্কুল আছে সেখানে। বাবু সাহেবও দেখেছেন। রাজপার ভাঙ্গার জমিদারের ছেলে পড়ে নাকি সেই স্কুলে। তাদের পাড়ারই যোগ্যী পেল্লাই মহল, সদর কলস্টরি থেকেও বড়। হাঁ, বড় হয়েছ, চেয়ারম্যান হয়েছ। তোমার ছেলে তো আর তোমার মতো মজকুরি সেপাইয়ের ছেলে নয়। পড়াতে হবে বই কি তাদের? রাজরাজার স্কুলে। কিন্তু বউ নিয়ে যাওয়া কব্বি নেই। চান্দাবাদ রাজপুতের বাড়ির বউ গিয়ে থাকবে নিজের সংসার ছেড়ে সেইখানে? লোকে থুথু দেবে না তাহলে বাবু সাহেবের গায়ে? লালিবাবুর মাকে যখন তিনি প্রথম আনতে চেয়েছিলেন তাদের দেশ থেকে, তখন কি সে আসতে চেয়েছিল? সে একরকম জোর করে আনা। আর এ বোধ হয় লালিবাবুর বউই স্বামীর কানে মন্তর দিচ্ছে। তার মায়ের তো তাই ধারণা। আসতে দাও লালিবাবুকে একবার। জোছনা রাতে এখান থেকে পাখি পর্যন্ত আবছা দেখা যাচ্ছে। সমস্তটা এক চক হয়ে গিয়েছে কবে। নতুন রাস্তাটা অন্ধকারে দেখা যাচ্ছে না। পরিতৃপ্তির বোঝার নিচে সেটা কবে চাপা গিয়েছে। এখন মনের মধ্যে সমস্ত জায়গাটা জুড়ে আছে কুশির ধারে জমির ফ্যাসাদটা। এক জোড়া হাওয়া গাড়ির আলো নামলো পাখি থেকে তার নিজের রাস্তাটার ওপর। এত দূর থেকেও তিনি বেশ পরিষ্কার দেখতে পাচ্ছেন আলো দুটোকে। তার অত সাধের রাস্তাটা তাকে দেখানোর জন্য যেন আলো ফেলছে। কোনো হাকিম টাকিম নাকি? বাবু সাহেব একটু তটস্থ হয়ে ওঠেন। অনকিবাবু, ও অনকিবাবু, ঢুলছে বোধ হয়। দেখুন তো কে এলো। জানলার মধ্যে দিয়ে তার ঘরের মধ্যে আলোটা এসে পড়ছে। নিচে লালিবাবুর গলা শোনা যায়। তাই বলো। সঙ্গে একজন টুপি পরা হাকিম। বাবু সাহেব নিজের মনের অস্থিরতা চাপবার জন্য কেশে সোজা হয়ে বসেন। নিচে হাঁক ডাকে সাড়া পড়ে যায়। খানিক পরেই লালিবাবুর
বাবার সঙ্গে দেখা করবার জন্য এই ঘরে আসেন। কাল ভোরেই চলে যেতে হবে। একজন হাকিম আছেন তার সঙ্গে সফরে। তখনও বোধ হয় বাবু সাহেবের পুজো শেষ হবে না, তাই এখনই দেখা করতে এসেছেন। এতদিন পরে এলেন, তাও যেন ধান রোপার কাজ ফেলে এসেছেন। ভাষাটা অনুযোগের হলেও কথার সুরে বিরক্তির আভাস নেই। আমি একা থাকলে কথা ছিল না, সঙ্গের হাকিমটি ভোরেই যাবেন কিনা। কিসের হাকিম উনি? রেশমের হাকিম, ভাগলপুর থেকে এসেছেন। ও, তাহলে এ জেলার হাকিম নয়। লালিবাবুকে বেশিক্ষণ পাবেন না তিনি, তাই বাবু সাহেব আর দেরি করেন না, একেবারে কুশির ধারে জমি সংক্রান্ত কাজের কথাটা পারেন। লালিবাবু বলেন, তার আর কি, এই রেশমের আপিসার এদিককার কয়েকটা গাঁয়ে গুটিপোকার চাষের সেন্টার খুলতে চান। তারই জায়গা দেখতে এসেছেন সফরে। লড়াইয়ের জন্য খুব দাম হবে এন্ডির রেশমের। গুটিপোকা খাওয়ানোর রেড়ির চাষের জন্য নদীর ধারে জমি পেলে তারা তো লুফে নেবে। একরকম নতুন জাতের রেড়ির বীজ বেরিয়েছে, গাছ বড় হয় না, হাত দিয়েই ফল পাড়া যায়। ওরাই কাছে ঘর তুলে নেবে পোকা রাখবার জন্য। টুরমনের ফার্ম থেকে আমি পাঠিয়ে দেব দুজন কামদারকে। তাদের দেহাতে নতুন ধরনের চাষবাসের কাজ শেখানোই ডিউটি। বকরহাট্টার মাঠের টুরমনের ফার্ম লোকসানে চলছে, একেবারে বেলে জমি। চিনেবাদাম পর্যন্ত ভালো হয় না, তাই সরকারি কমিটি ঠিক করেছে এর কাজ অন্যদিকেও বাড়াতে। ফৌজি ডিপার্টমেন্টের সঙ্গেও একটা কথাবার্তা চলছে বকরহাট্টার মাঠ নিয়ে। লার্লিবাবু আরও কি কি সব বলে যান, সেসব কথা বাবু সাহেবের কানেও যায় না। এত তাড়াতাড়ি এত বড় একটা প্রশ্নের সুরাহা হয়ে যেতে পারে তা বাবু সাহেব ভাবতেও পারেননি। গর্বে তৃপ্তিতে তার মন ভরে ওঠে। ধন্যী সেই আওরাত যে এই চেয়ারম্যান সাহেবের মতো ছেলে পেটে ধরেছিল। তার গায়ের 2 সের চাঁদির সত্যই যুগ্যী সে। বৃথাই এতদিন মনে হতো যে সে চুরি করে গোলায় ফসল বেচে পয়সা জমায়। সেটা চুরি নয়, তার আগের জন্মের জমানো পুণ্যের রোজগার। বহু বছর আগেকার একটা ছবি তার চোখের সম্মুখে জ্বলজ্বল করে। তখন হরিয়ানা গরুর চাইতেও নধর চিকন তার দেহ। ফুটফুটে রঙের ওপর সর্বাঙ্গে নীল উল্কির মিনে করা। তার কোলে ছোট্ট লাডলি। মায়ের নাক থেকে বার হওয়া তামাকের ধোঁয়ার কুণ্ডলিটাকে খাপলে ধরবার চেষ্টা করছে। কৌশল্যা মাইয়ের মতো দেখতে লাগে, বেশ লাগছে ভাবতে। কিন্তু লার্লিবাবুটা কি মনে করছে? তাই বলতে হয়, তোমাদের হালচাল বলো ডিস্ট্রিবোর্ডের। মন্ত্রীর গদি ছেড়েই কংগ্রেস ভুল করেছে, আরও করবে যদি ডিস্ট্রিবোর্ড ছাড়লে তো সরকারেরই সুবিধা। সরকার ডিস্ট্রিবোর্ডের সব পয়সা লড়াইয়ের কাজে লাগাবে। এই তো রাস্তার রোলারগুলো ডিস্ট্রিবোর্ড থেকে চেয়ে পাঠিয়েছে। আমি থাকলে 2-4 মাস সে চিঠির জবাব না দিয়ে চেপে রাখতে পারি কি না? তা তো বটেই। তা নয়, এক পাই 1 ভাই বলে জেলে চলে গেলেই আংরেজ হেরে গেল আর কি। আমি তো সাপ বলে দিয়েছি যে চেয়ারম্যানের পদ থেকে আমি ইস্তফা দেব না। পাবলিশের ভালোর জন্যই এসেছি এখানে। যতদিন পারব সাধ্যমতো পাবলিশের উপকার করে যাব। কথাটা শুনতে শুনতে
আনন্দে আর উদ্বেগে বাবু সাহেবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। যাক, রামচন্দ্রজি সুমতি দিয়েছেন লাড্লিকে, খুব মুখ রেখেছেন তার। এমন দিনকাল পড়েছে যে ছেলে চেয়ারম্যান না হলে আজকাল জজ সাহেবের শেষরকেও কেউ পোছে না, তার আধিয়াদাররা পর্যন্ত না। চেয়ারম্যান সাহেবের বাপ না হলে পাকির ধারের মাটি কাটার গর্তগুলোতে ধান লাগানো যায় না। 3 টাকায় কষি থেকে মহানন্দা পর্যন্ত পাকির ধারের আম কাঁঠাল জমা নেওয়া যায় না। এমন ছেলের ওপর যে চটে সে ছেলের বাপ না। শুনুন লাডলিবাবু, বৌমাকে যদি নিয়ে আসতে চান তাহলে একটা ভালো আবরুওয়ালা বাসা ঠিক করবেন। শেষর সাহেবের মর্যাদার যোগ্য বাসা হওয়া চাই। রাজপুতদের নিয়ম যে দাঁতওয়ালা হাতির পিঠে চড়েও আঙিনা দেখা যায় না বাইরে থেকে, এত উঁচু হবে বাড়ির পাঁচিল। রেশমের সাহেবটা আবার বদমেজাজি নয় তো? চলুন একবার দেখা করে আসি তার সঙ্গে। বলছিলেন না এন্ড্রির গুটি কেটে প্রজাপতি বেরিয়ে আসবার পর গুটিগুলোকে সিদ্ধ করতে হয়? যাক, নিশ্চিন্তি, তাহলে প্রাণী হত্যা করতে হবে না। একটা জীবন তৈরি করতে পারো না, তবে জীবন নেবার কি অধিকার আছে? মরবার পর রামজি এ কথা জিজ্ঞাসা করলে কি জবাব তিনি দিতেন? তিনি সিঁড়ি দিয়ে নামেন। মৃত্যুর কথাটা হঠাৎ মনে পড়ে মনটা খারাপ হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামবার সময় মনে হয় যে পাতালপুরীর গভীর অতলে নেমে চলেছেন। লাডলিবাবু ইনসান আলীর বাড়ি থেকে ভালো মন্দ কিছু রাঁধিয়ে টাঁধিয়ে আনতে বলে দিয়েছেন নাকি হাকিমের জন্য? রেশমের হাকিম বড় হাকিম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।